আছেই, এটা সমস্যা হবে না। আচ্ছা, তো বুঝতে পারছেন আপনি প্রফিটেবিলিটি ইনডেক্স জিনিসটা কি, বা হচ্ছে উপরে যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো, সেই ক্যাশ ইনফ্লো প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে আনা লাগে? জি স্যার। আচ্ছা, আর নিচে হচ্ছে জাস্ট ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড, মানে হচ্ছে আপনি এই প্রজেক্টের পিছনে কত ইনভেস্ট করছেন, জাস্ট এই জিনিসটা। বুঝতে পারছেন? তো জাস্ট এই জিনিসটা যদি আপনি বসায় দেন তাহলে হচ্ছে আপনি প্রফিটেবিলিটি ইনডেক্স একটা ভ্যালু পাবেন। এখন প্রফিটেবিলিটি ইনডেক্স 1 হওয়া ভালো না 1 এর চাইতে কম হওয়া ভালো, আমার বলেন তো। এখানে তো দুইটা কেসে আমরা 1.01 1.20 পাইছি। এখন আমাকে বলেন যে প্রফিটেবিলিটি ইনডেক্স 1 এর চাইতে বড় হওয়া ভালো না 1 এর চাইতে ছোট হওয়া ভালো না 1 হওয়া ভালো? যত বেশি মনে হচ্ছে বেশি হওয়া ভালো। অবশ্যই বেশি হওয়া ভালো, কারণ হচ্ছে প্রফিট যদি বেশি না হয় ইনভেস্টের চাইতে, তাহলে তো আপনি ওই প্রজেক্ট সিলেক্ট করে কোনো লাভ নেই, ঠিক না? তো অবশ্যই 1 এর চাইতে বড় হইতে হবে, এবং যেই প্রজেক্টের প্রফিটেবিলিটি ইনডেক্স যত বড় আপনার ওই প্রজেক্টটা সিলেক্ট করা লাগবে। তো এইখানে যেমন দেখেন একটা এক্সাম্পল আছে, একটা প্রজেক্ট থেকে, মানে প্রজেক্ট এ থেকে আপনি প্রফিটেবিলিটি ইনডেক্স পাচ্ছেন 1.01, ঠিক আছে, এবং প্রজেক্ট বি থেকে পাচ্ছেন 1.20। হইতে পারে আপনার প্রজেক্ট বি তে যেই আপনার ইনফ্লো আছে বা হচ্ছে প্রফিট আছে সেটা হইতে পারে 6,000, এবং আপনার যে প্রজেক্ট এ আছে সেখানে আপনার প্রফিট বা হচ্ছে ক্যাশ ইনফ্লো হইতে পারে 81,000, ঠিক আছে। তো হিউজ একটা ডিমান্ড, মানে ডিফারেন্স, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে কি সেই 81,000 আপনি মানে কিভাবে পাইছেন, 80,000 টাকা বা হচ্ছে $80,000 ইনভেস্ট করার পর 81,000 পাইছেন, আর এখানে $5,000 ইনভেস্ট করার পর $6,000 পাইছেন। তো এই জিনিসগুলা ফ্যাক্ট করে, ঠিক আছে, যে কত আপনি ইনভেস্ট করে তারপরে কত প্রফিট পাইছেন বা কত ইনফ্লো হয়েছে, এইভাবে হচ্ছে হিসাবগুলো করে প্রফিটেবিলিটি ইনডেক্সটা বের করে, ঠিক আছে। তো এমন না যে আমার প্রফিট বেশি হয়েছে, মানে প্রফিটের অ্যামাউন্টটা বেশি, অ্যামাউন্ট বেশি দেখে আমি প্রজেক্টটা সিলেক্ট করে দিলাম, এমন কিন্তু না, ঠিক আছে। প্রফিটেবিলিটি ইনডেক্সটা দেখে তারপরে হচ্ছে আমি প্রজেক্টটা সিলেক্ট করব। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে আমাদের পেব্যাক পিরিয়ড, ঠিক আছে। তো দেখেন পেব্যাক পিরিয়ড জিনিসটা কি। পেব্যাক পিরিয়ড জিনিসটা হচ্ছে আপনি মনে করেন যে একটা প্রজেক্টে কিছু ইনভেস্ট করছেন, ঠিক আছে। তো যেই অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে, তো সেই অ্যামাউন্টটা কতদিন লাগবে আপনার উইঠা আসতে। সোজা বাংলা কথা, মনে করেন যে আপনি কোন একটা প্রজেক্টে $1,00,000 ইনভেস্ট করলেন, ঠিক আছে। তো আপনার বছর বছর কিছু টাকা আপনার উইঠা আসতেছে, বা বছর বছর কোনো টাকা আপনার ইনকাম হচ্ছে, ঠিক আছে। তো বছর বছর যে ইনকাম হইতেছে, তো ইনকাম হোক, সমস্যা নেই, সেটা আমরা দেখতেছি। কিন্তু সেই ইনকাম হইতে হইতে আমাদের কত বছর লাগবে বা কত সময় লাগবে সেই টাকাটা উঠে আসতে, ঠিক আছে। তো ওই সিম্পল ক্যালকুলেশনটাকে আমরা বলতেছি যে পে ব্যাক পিরিয়ড, মানে হচ্ছে আমাদের মানে টাকাটা যে একবার ইনভেস্ট করলাম সেই টাকাটা আমার মানে ব্যাক পাইতে কি পরিমাণ সময় লাগতেছে, কি পরিমাণ পিরিয়ড লাগতেছে, ঠিক আছে। তো ওই টাইমটাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড। তো এখানে আপনারা ফর্মুলা খেয়াল করলে দেখতে পারবেন যে পে ব্যাক পিরিয়ড মানে হচ্ছে ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড ডিভাইডেড বাই নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো। নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো হচ্ছে আমি বছর বছর কি পরিমাণ আমার টাকা ইনফ্লো হচ্ছে বা হচ্ছে কি পরিমাণ রেভিনিউ হচ্ছে, ঠিক আছে। এবং ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড মানে হচ্ছে আমার কি পরিমাণ আমি ইনভেস্ট করছি প্রথমেই এককালীন। বুঝা গেছে পেব্যাক পিরিয়ড জিনিসটা কি? আচ্ছা, তো একটা এক্সাম্পল দেখেন, একটা এক্সাম্পল দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কি বলছে, তো একটা এসপ্রেসো বার মানে হচ্ছে কফি কফি শপ, একটা মানে রেস্টুরেন্টের মধ্যে কফি শপ জাস্ট ইনস্টল করতে চাচ্ছে তারা। তো কি বলছে যে 10 বছরের লাইফ স্প্যান এবং হচ্ছে $1,40,000 তার হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এবং ক্যাশ ইনফ্লো হবে কত, $35,000, ঠিক আছে। নেট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো পার বছরে আমার কত ইনকাম হবে, $35,000, ঠিক আছে। এখন দেখেন বলে দিছে যে পেব্যাক পিরিয়ড যদি 5 বছরের মধ্যে হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে তারা ইনভেস্ট করবে। যদি 5 বছরের মধ্যে তারা পেব্যাকটা না পায় তাহলে হচ্ছে তারা কোনো ধরনের ইনভেস্ট করবে না, ঠিক আছে। তো এখন আমাদের বের করতে হবে যে আমাদের পেব্যাক পিরিয়ডটা কি 5 বছরের মধ্যে আছে কি নাই, ঠিক আছে। তো সিম্পল ক্যালকুলেশন, জাস্ট $1,40,000 ডিভাইডেড বাই আমরা কি করব, এই যে $35,000, ঠিক আছে। হিসাব করে দেখলাম যে আমাদের পেব্যাক পিরিয়ড হচ্ছে 4 বছর। তো সুতরাং হচ্ছে 4 বছরের মধ্যে আমাদের টাকাটা উঠে আসতেছে। তো যেহেতু হচ্ছে এটা 5 বছরের মধ্যে, সেহেতু আমরা কি বলবো তাদেরকে, এই প্রজেক্টটা নেওয়ার জন্য বলবো, তাই নাকি? নাকি নেওয়ার জন্য বলবো না? বুঝতে পারছেন?
আপনারা কি এটা তো আসেন না লেস দেন 5 ইয়ার্স। লেস দেন 5 ইয়ার্স, এই কারণেই তো বলতেছি। ঠিক না, কারণ হচ্ছে স্যার আমার আমার কোম্পানি বলছে কি 5 বছরের মধ্যে যদি আমার টাকাটা উঠে আসে তাহলে হচ্ছে আমি এই প্রজেক্টে ইনভেস্ট করব, যদি 5 বছরের মধ্যে উঠে না আসে তাহলে আমি ইনভেস্ট করব না। ঠিক আছে, তো যেহেতু দেখা যাচ্ছে যে 4 বছরের মধ্যে টাকাটা উঠে আসতেছে, ঠিক আছে, তো আমরা কি বলতে পারি, হ্যাঁ তুমি ইনভেস্ট করো, তোমার টাকা 4 বছরের মধ্যে উঠে আসবে। ঠিক না, স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে পেব্যাক পিরিয়ড গেল। এখন হচ্ছে দেখেন পেব্যাক পিরিয়ডের কিছু লিমিটেশন আছে। ঠিক আছে, তো সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে কি পেব্যাক পিরিয়ড টাইম ভ্যালু অফ মানি যেটা আছে, ঠিক আছে, সেটাকে ইগনোর করে। মানে হচ্ছে দেখেন আগের এক্সাম্পলটা তুই দেখেন, যেটা হচ্ছে আমার নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো ছিল। নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো আমার কিন্তু বছর বছর পাইতেছি, কিন্তু হচ্ছে বছর বছর যেটা পাইতেছি সেটা কিন্তু আমি টাইম ভ্যালু অফ মানি, ঠিক আছে, সেটা কিন্তু আমি হিসাব করতেছি না। মানে হচ্ছে 10 বছর পর যে টাকাটা আসতেছে বা হচ্ছে 9 বছর পর 8 বছর পর সেটাকে কিন্তু আমি প্রেজেন্টে নিয়ে আসতেছি না বা প্রেজেন্ট ভ্যালু হিসাব করতেছি না। তো এইখানে এটার একটা শর্টকামিং আছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে তারপরে পেব্যাক পিরিয়ড যেটা আছে, ঠিক আছে, তো পেব্যাক পিরিয়ড হয়ে গেল, যে মনে করেন যে 4 বছর আমার পেব্যাক পিরিয়ড পেয়ে গেলাম, ঠিক আছে, তো তারপরে যে ক্যাশ ফ্লো হচ্ছে বা হচ্ছে তারপরে যদি আমার কোনো ইনভেস্টমেন্টের দরকার পড়ে বা হচ্ছে তারপরে আমার যদি এখানে কোনো রিমডেলিং কস্ট বা হচ্ছে মেইনটেনেন্স কস্ট দরকার পড়ে, তো সেই কস্টগুলোকে সে ইগনোর করতেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে এই আমার পেব্যাক পিরিয়ডের লিমিটেশন বা হচ্ছে এইগুলাকে পেব্যাক পিরিয়ড জাস্টিফাই করতে পারে না। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন আপনাদের এই চ্যাপ্টারের মোটামুটি লাস্ট টপিক, সেটা হচ্ছে সিম্পল রেট অফ রিটার্ন মেথড। তো এর আগে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন করছি, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন করছি, জাস্ট এখন আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে সিম্পল রেট অফ রিটার্ন। ঠিক আছে, তো দেখেন সিম্পল রেট অফ রিটার্ন জিনিসটা কি। সিম্পল রেট অফ রিটার্নটা হচ্ছে ইনক্রিমেন্টাল রেভিনিউ। ঠিক আছে, ইনক্রিমেন্টাল রেভিনিউ জিনিসটা কি? ইনক্রিমেন্টাল রেভিনিউ জিনিসটা কি আপনারা বলেন। ইনক্রিমেন্টাল রেভিনিউ অলরেডি তো আপনারা ইনক্রিমেন্ট করছেন, ঠিক না? ইনক্রিমেন্টাল রেভিনিউটা হচ্ছে আপনাদের মনে করেন যে যদি প্রশ্নে সরাসরি দেওয়া থাকে ইনক্রিমেন্টাল রেভিনিউ এত, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা ইনক্রিমেন্টাল রেভিনিউটা বসাবেন। অথবা হচ্ছে আপনাদের ইনক্রিমেন্টাল রেভিনিউটা যদি এরকম দেওয়া থাকে যে হচ্ছে প্রথমে আপনি একটা রেভিনিউ পাইছেন, তারপরে একটা মানে এক্সট্রা রেভিনিউ পাইছেন বা হচ্ছে তার থেকে বড় রেভিনিউ পাইছেন, ঠিক আছে, তো সেটা থেকে বড়টা থেকে ছোটটা বাদ দিলে একটা ইনক্রিমেন্ট পাবেন না, যে রেভিনিউটা আপনার মানে ডিফারেন্স আসছে, তো সেই রেভিনিউটা এখানে আপনি বসাতে পারেন ইনক্রিমেন্টাল রেভিনিউ। তো প্রশ্নে নরমালি ইনক্রিমেন্টাল রেভিনিউর ভ্যালু সরাসরি দেয়া থাকে, ঠিক আছে, তো এটা নিয়ে চিন্তা করা লাগবে না। এবং এখানে দেখেন ইনক্রিমেন্টাল এক্সপেন্স, ঠিক আছে, ইনক্রিমেন্টাল এক্সপেন্স মানে হচ্ছে আপনার ওই যে সেম আপনার এক্সপেন্স যদি এখন মনে করেন যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, তারপরে যদি 2 বছর পর যদি মনে করেন যে এক্সপেন্স বাড়ে, তো সেখানে কি পরিমাণ ইনক্রিমেন্ট হয়েছে, ঠিক আছে, বা এক্সপেন্সটা কি পরিমাণ বাড়ছে সেই ভ্যালুটা। তো এখানেও মনে করেন যে প্রশ্নে সরাসরি ভ্যালুটা দেওয়া থাকবে, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে বা হরে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো জাস্ট এই তিনটা ভ্যালু বসাইলে আপনি হচ্ছে সিম্পল রেট অফ রিটার্ন পাওয়া যাবেন। এটা হচ্ছে আপনার এভারেজ রেট অফ রিটার্ন অথবা হচ্ছে ওই আইআরআর এর মতো এতটা কমপ্লেক্স না। তো আমরা একটা এক্সাম্পল দেখলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ম্যানেজমেন্ট অফ দ্য ডেইলি গ্রিনস মানে হচ্ছে জাস্ট আগের এক্সাম্পলটাই, ঠিক আছে, এসপ্রেসো বার স্থাপন করতে চাচ্ছে এবং এইখানে ইনিশিয়াল কস্ট হচ্ছে $1,40,000 এবং 10 বছর তার লাইফ স্প্যান, ঠিক আছে। এখন দেখেন এখানে উইল জেনারেট ইনক্রিমেন্টাল রেভিনিউ কত, $1,00,000 ইনক্রিমেন্টাল রেভিনিউ তারা জেনারেট করবে এবং ইনক্রিমেন্টাল এক্সপেন্স কত, $65,000, ঠিক আছে। আচ্ছা, তো যদি এই তিনটা ভ্যালু এখন আমি জাস্ট সিম্পলি বসাই দিই, তাহলে তো আমি সিম্পল রেট অফ রিটার্ন পেয়ে যেতেছি, তাই না? তো দেখেন তিনটা ভ্যালু আমি যদি বসাই দিই, সিম্পল রেট অফ রিটার্ন এবং হচ্ছে $1,00,000 এখানে হচ্ছে আমার ইনক্রিমেন্টাল রেভিনিউ, $65,000 হচ্ছে আমার ইনক্রিমেন্টাল এক্সপেন্স, $1,40,000 হচ্ছে আমার এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তা আমি যদি এখন সবগুলা হিসাব করে তারপর হচ্ছে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেখা যাচ্ছে যে 25% আমার ভ্যালু আসতেছে। আমি মনে হয় 100 দিয়ে মাল্টিপ্লাই করি নাই এখানে, ঠিক আছে, তো এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই হয়ে পার্সেন্টেজ আসবে, ঠিক আছে। তো আপনার পার্সেন্টেজ এই জিনিসটা
বের করবেন, ঠিক আছে? তো সিম্পল রেট অফ রিটার্ন দেখা যাচ্ছে কত 25%, ঠিক আছে? আচ্ছা, তো এটা তো গেল সিম্পল রেট অফ রিটার্ন। তো এটা সিম্পল জিনিসটা সবার লাস্টে পড়ানোর উদ্দেশ্য কি? কারণ হচ্ছে এই জিনিসটা খুবই কম ইউজ হয় এবং এই জিনিসটা মানে ওইরকম ইম্পর্টেন্সও নাই, কারণ হচ্ছে এই জিনিসের মানে ওইরকম ভ্যালু দেয় না। কারণ হচ্ছে এই জিনিসটা না টাইম ভ্যালু অফ মানি কনসিডার করতেছে, না হচ্ছে আমার কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা হচ্ছে আমার নেট মানে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো যেগুলো আছে সেগুলোকে ইনভলভ করতেছে। মানে সিম্পলি এই জিনিসগুলো অনেক কিছু অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টরকে ইনভলভ করে যাচ্ছে বা হচ্ছে অমিট করে যাচ্ছে। তো এই কারণে হচ্ছে এই সিম্পল রেট অফ রিটার্ন যেটা মানে সিম্পল জিনিস কখনোই আমাদের পছন্দ হয় না, যেরকম এই সিম্পল রেট অফ রিটার্নটা এই কারণে হচ্ছে আমরা ইউজ করি না, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আইআরআর অথবা হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন দিয়ে আমাদের সব ধরনের যত ক্যালকুলেশন আছে ওগুলা করা যায়, ঠিক আছে? তো একটা একটা করে মোটামুটি সবগুলাই শেষ হয়ে গেল আমাদের, মানে যতগুলো মেথড শেখার ছিল এই চ্যাপ্টারে। তো কারো কোনো সমস্যা আছে এই চ্যাপ্টারে বুঝতে? জি না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তো হচ্ছে এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আর পূজার ছুটির আগে আর আপনাদের তেমন ক্লাস হবে না, ঠিক আছে? তো তারপরে হবে পূজার ছুটির পরে। তো আমি জানাই দেবো পূজার ছুটির পরে কবে থেকে ক্লাস হবে। তো মোটামুটি আপনারা বন্ধ পাইতেছেন হিউজ, প্রায় মিনিমাম 10 দিন তো একটা বন্ধ পাইতেছেন, ঠিক না? তো বন্ধটাকে ইউটিলাইজ করেন। জি স্যার। হ্যাঁ, বন্ধটাকে ইউটিলাইজ করেন, পড়াশোনাগুলো দেখেন, আর এই চ্যাপ্টারের উপর আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা হবে কি আমি বলি। অ্যাসাইনমেন্টটা হবে আপনার এই চ্যাপ্টারের টোটাল কয়টা মেথড পড়ছেন একটু আমাকে বলেন তো, কেউ রিভিউ দিতে পারবেন? আমি বলি, আপনারা টোটাল কস্ট অ্যাপ্রোচ পড়ছেন, ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচ পড়ছেন, লিস্ট কস্ট অ্যাপ্রোচ পড়ছেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আইআরআর পড়ছেন এবং হচ্ছে এআরআর পড়ছেন, ঠিক আছে? তো এই 5টা টপিকই মোটামুটি মেইন। তার সাথে হচ্ছে আপনারা না আর লাগবে না, বাকিগুলো তো এমনিতেই ছোট ছোট। তো এই 5টা টপিক, ঠিক আছে? আমি আবার বলতেছি, রিপিট করতেছি, দেখেন। টোটাল কস্ট অ্যাপ্রোচ পড়ছেন আপনারা, ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচ পড়ছেন, তারপরে হচ্ছে লিস্ট কস্ট মেথড পড়ছেন, আইআরআর পড়ছেন, এআরআর পড়ছেন, ঠিক আছে? এই 5টা টপিকের উপর আপনারা নিজেরা প্রশ্ন করবেন, নিজেরা প্রশ্ন করে নিজেরা ম্যাথ সলভ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। জাস্ট 5টা টপিকের উপর 5টা করে ম্যাথ, পার পারসন 5টা ম্যাথ, বুঝতে পারছেন? তো 5টা ম্যাথের জন্য আমি মনে করি যে 10 দিন হিউজ সময়, ঠিক আছে? তো প্রশ্ন করাটা আপনাদের উপর দিতেছি, কারণ হচ্ছে প্রশ্ন করলে আপনাদের ম্যাথ সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে এবং এই ম্যাথগুলো ভুল হওয়ার আর কোনো ধরনের সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? বুঝতে পারছেন অ্যাসাইনমেন্টটা কি? প্রত্যেকটার একটা করে নেন। হ্যাঁ, আমি যেগুলো বলছি আমি আবার বলতেছি, টোটাল কস্ট অ্যাপ্রোচ, ইনক্রিমেন্টাল কস্ট অ্যাপ্রোচ, লিস্ট কস্ট মেথড, আইআরআর এবং এআরআর, এই 5টা, এই 5টা টপিকের উপর প্রত্যেকটার উপর একটা করে জাস্ট প্রশ্ন করবেন, মানে নিজেরা প্রশ্ন বানাবেন, তারপরে হচ্ছে সেই ম্যাথটা সলভ করবেন, ঠিক আছে? এবং মানে আপনারা এটা মনে করতে পারেন যে আপনাদের টার্ম টেস্টের নাম্বার, ঠিক আছে? তো যদি একজন আরেকজনের তা মানে ইচ্ছে করেও কপি করেন তাহলে আসলে নাম্বার কমায় দেওয়া জায়েজ, তাই না? আর যেহেতু আপনাদের উপরে ছেড়ে দিছি, জাস্ট নিজেরা নিজেদের মতো প্রশ্ন করবেন, নিজেরা অ্যান্সার করবেন, ঠিক আছে? নিজেদের শিখার জন্য দিতেছি, তো এই জিনিসটা একটু নিজে থেকে করেন, ঠিক না? অ্যাসাইনমেন্টে যে যাই করছেন, অ্যাসাইনমেন্টে অনেকে অনেক কিছুই কপি করছেন, আমি তেমন কিছু বলি নাই, নাম্বার দিয়ে দিছি। তো এই জিনিসটা নিজে থেকে করার চেষ্টা করেন। এই জিনিসটা নিজে থেকে যদি না করেন বা কপি পেস্ট যদি করেন তাহলে আসলে নাম্বার কমে যাবে, তখন বলতে পারবেন না যে এত নাম্বার কমে গেল, আমি আসলে টার্ম টেস্টে কম পাইছি, এই সেই। অ্যাসাইনমেন্ট বোঝা গেছে? জি স্যার। আমি ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট অ্যাড করে দেবো, আপনারা ওইখানেই সাবমিট করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? ডিটেইল সহ ওখানে লিখে দিব। তো এখানে জাস্ট বলে দিলাম। তো বুঝতে পারছেন তো আপনাদের অ্যাসাইনমেন্টটা কি? জি স্যার। জাস্ট স্যার প্রশ্নটা, এটা কি পূজার ছুটির পরে দিতে হবে? হ্যাঁ পূজার ছুটির পরে দেব। পূজার ছুটির জি পরে স্যার। বলতে হচ্ছে প্রায় আপনারা 10-15 দিন সময় পাইতেছেন, তো আশা করি হয়ে যাবে। একটা ম্যাথের পিছনে 3 দিন। তো মাঝখানে পূজার ছুটি বাদ দেন, 5 দিন বাদ দেন।
তাও আপনারা 10 দিন পাচ্ছেন। আচ্ছা, তো হচ্ছে আমি বলি ফরম্যাটটা হইতেছে জাস্ট আপনারা অল্প কথায় প্রশ্নটা লিখবেন, প্রশ্ন এত এলাবোরেট করার দরকার নেই। অল্প কথায় প্রশ্নটা লিখবেন, অ্যানসারটা লিখবেন, ঠিক আছে? আর সবগুলা ডেমো তো স্লাইডে দেওয়াই আছে, স্লাইডের পিডিএফ আপনাদের কাছে আছেই, তো এখান থেকে ডেমো আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট বোঝা গেছে? জি স্যার। স্যার আমার মনে হয় ডেডলাইন দিলে ভালো হয়। হ্যাঁ, ডেডলাইন আমি অ্যাড করে দেব, ডেডলাইন ক্লাসরুমে অ্যাড করে দেব, ডেডলাইন দেখে সাবমিট করে দিন আপনারা। ঠিক আছে, জি তো স্যার। আপনাদের সাথে আজকে ক্লাস এই পর্যন্তই। আজকে বেশি টপিক ছিল না, এটা আসলে আগের দিনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তো আগের দিন ক্লাস লেংদি হয়ে যাওয়ার কারণে এটা শেষ করতে পারিনি। তো পূজার ছুটির পরে দেখা হবে আবার, মানে দেখা তো হবে না, ক্লাস হবে, দেখা যাক। তো ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।